পুরনো গ্যাস ক্ষেত্রে নতুন সম্ভাবনা জাগাচ্ছে ডিপ ড্রিলিং বা গভীর খনন, যা শুরু হয়েছে তিতাস গ্যাস ক্ষেত্রে। মাটির গভীরে খনন করা হবে 5.5 কিলোমিটারের বেশি। এখান থেকে পাওয়া যেতে পারে 4 বছরের চাহিদার সমপরিমাণ প্রায় 2 TCF গ্যাস। প্রকল্প পরিচালক জানান, ফল মিলবে 6 মাস পর। এখান থেকে জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হতে পারে 15 মিলিয়ন ঘনফুট গ্যাস। মুজাহিরুল হক রুমেনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রিফাত হোসেন। সরকারি হিসেবে দেশে বর্তমানে গ্যাসের চাহিদা প্রায় 4,000 মিলিয়ন ঘনফুট, তবে বাস্তবে চাহিদা 5,000 মিলিয়ন ঘনফুটেরও বেশি। বিপরীতে আমদানি করা সহ মোট গ্যাস সরবরাহ 2,600 থেকে 700 মিলিয়ন ঘনফুট। এমন সংকটের জন্য অনুসন্ধান না করাকে দুষছিলেন বিশেষজ্ঞরা। একই সাথে গ্যাস ক্ষেত্রগুলোতে গভীর কূপ খননের পরামর্শ ছিল তাদের। অবশেষে 4টি গ্যাস ক্ষেত্রে ডিপ ড্রিলিং বা গভীর কূপ খননের প্রথমটি শুরু হয়েছে তিতাসে। এর আগে এখানে সর্বোচ্চ 3,700 মিটার গভীর পর্যন্ত কূপ খনন হয়েছে। মাটির নিচে এরপরই কঠিন শিলা ও উচ্চ চাপ স্তর। এই স্তরে কাজের জন্য বিশেষ অভিজ্ঞতার প্রয়োজন। আপনি যত ডিপে যাবেন সেখানে প্রেশার এবং টেম্পারেচারটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এখন এই প্রেশার এবং টেম্পারেচারটাকে ওভারকাম করে, অর্থাৎ জিওলজিক্যাল যে হেটারজেনিটি আছে, হাই প্রেশার জোন, ওভার প্রেশার জোন আছে, এইটাকে মিটিগেট করে ড্রিলিং করাটাই হচ্ছে চ্যালেঞ্জ। এবং এইটাকে মিটিগেট করে ড্রিলিং করার মতো টেকনোলজি এখন আছে। এবং আমরা এই কূপে এই ধরনের প্রবলেম মিটিগেট করার জন্য যে সকল টেকনোলজি লাগে, যেমন ম্যানেজ প্রেশার ড্রিলিং, তারপরে প্রেশার হোয়াইল ড্রিলিং, এই সকল সব কিছুই এই প্রজেক্টের ভিতরে আছে। ইনশাল্লাহ আমরা এগুলো ওভারকাম করে ড্রিলিংটা সম্পন্ন করতে পারবো। এই স্তরে গ্যাস পাওয়া গেলে দিনে প্রায় 15 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব। একই সাথে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ সক্ষমতা বাড়বে। বর্তমানে যে মজুদ সেটা অ্যারাউন্ড 2 TCF এর মতো মজুদ, রিমেইনিং মজুদ এখানে আমাদের আছে আগের যে জোনগুলো আমরা উৎপাদন করছি সেই জোনগুলো থেকে। তো এখানে এই ডিপার যে 4টা প্রসপেক্টের কথা বলা হলো, 3,700 মিটারের নিচে যে 4টা প্রসপেক্ট, এই 4টা প্রসপেক্টের সম্মিলিত যে রিসোর্স দেখানো হয়েছে সেটা হচ্ছে অ্যারাউন্ড 2 TCF। তো সেই 4টা রিসোর্স মানে টার্গেট জোনটাকেই যদি আমরা সাকসেসফুল হয়ে যাই, তাহলে এই ধরনের 2 TCF এর মতো আরও রিজার্ভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন চ্যালেঞ্জ নিয়ে এই গ্যাস ক্ষেত্রটির 31 নম্বর কূপে খনন কাজ শুরু হয়েছে 19 এপ্রিল। কাজ চলবে আরও প্রায় 6 মাস। দেশে যখন চরম আকারে গ্যাস সংকট চলছে, তখন দেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো এই তিতাস গ্যাস ফিল্ডে 5,600 মিটার গভীরে অনুসন্ধান কাজ চলছে। এই অনুসন্ধান কাজের মধ্য দিয়ে এই নতুন জোনে যদি গ্যাস পাওয়া যায়, তাহলে দেশে বড় ধরনের গ্যাসের মজুদের সম্ভাবনা তৈরি হবে বলে জানান সংশ্লিষ্টরা। মুজাহিরুল হক রুমেন, 71, তিতাস গ্যাস ফিল্ড, ব্রাহ্মণবাড়িয়া। সৌদি আরব থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল ERL জেটিতে পৌঁছানো শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো এবারে। যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, লাইটারেস জাহাজে করে জ্বালানি নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে কিনা জানাবেন, এই সম্পর্কে সবশেষ কি তথ্য আছে? সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে 1 লাখ ক্রুডেল অর্থাৎ অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ, এটির নাম হচ্ছে MT নিনেমিয়া, এটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে এবং এটির সাইজ অনেক বড়, ফলে এটি চট্টগ্রাম জেটিতে ভিড়তে পারছে না। এই কারণে ছোট ছোট জাহাজ অর্থাৎ লাইটার জাহাজ করে লাইটারিং এর মাধ্যমে এই তেলগুলো, অপরিশোধিত তেলগুলো ইস্টার্ন রিফাইনারির যে জেটি রয়েছে, এটির নাম হচ্ছে ডলফিন জেটি, সেই জেটিতে নিয়ে আসা হচ্ছে। আর এখান থেকে জেটি থেকেই সরাসরি এটির সংযোগ ইস্টার্ন রিফাইনারির যে প্ল্যান্ট রয়েছে সেটিতে সরাসরি সংযোগ। এই সংযোগের মাধ্যমে ইস্টার্ন রিফাইনারি এতদিন যে বন্ধ কার্যক্রম, 2টি ইউনিট বন্ধ ছিল, সেগুলোর কার্যক্রম শুরু হবে আগামীকাল থেকে। এটি বিপিসির চেয়ারম্যান গতকালই আমাদেরকে নিশ্চিত করেছিলেন। তো এখন সবারই এখন অপেক্ষা যে আগামীকাল এই ইস্টার্ন রিফাইনারি পুনরায় উৎপাদনে যাচ্ছে। এটি দেশের জ্বালানি নিরাপত্তার জন্য একটি স্বস্তিদায়ক খবর। আর সরকার চেষ্টা করছে এখন, যেহেতু হরমুজ প্রণালী বন্ধ রয়েছে যুদ্ধের কারণে, মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে, বিকল্প পথে অর্থাৎ রেড সি, সৌদি আরব থেকে রেড সি হয়ে বাংলাদেশে তেল পরিবহন করা যায়, সেই বিকল্প পথেই সরকার এবং বিপিসি এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন যারা পরিবহনের দায়িত্বে রয়েছেন, তারা এই চেষ্টাটি করছেন। এবং শিপিং কর্পোরেশনের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন এই মাসের মধ্যে আরও 2টি জাহাজ
একটি হচ্ছে আরব আমিরাতের ফুরাইজা বন্দর থেকে এবং আরেকটি সৌদি আরব থেকে রেড সি হয়ে এই মাসের মধ্যেই আরো 2 লাখ ক্রুড অয়েল নিয়ে আসবে। তো এই বিকল্প পথে সরকার চেষ্টা করছে ইস্টার্ন রিফাইনারির যে প্রণবেশ, আপনি জানিয়ে দিচ্ছিলেন সবশেষ তথ্যগুলো এবং আপনি আছেন সেখানে খোঁজখবর রাখছেন, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতেও কথা হবে। দর্শক, সহকর্মী প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন এতক্ষণ। রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত শিক্ষা বিষয়ক গবেষণা উপস্থাপন অনুষ্ঠানে কথা বলছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Every step that we make, it has to be solid. And that solidity comes from consensus, from data-driven, informed decision-making. And if we're going to create that ecosystem, I think the role of academics, practitioners, international stakeholders like UNICEF, that is imperative. We have the vision, but how to reach to that destination, the journey, is defined by people like yourselves. Thank you very, very much. Assalamu alaikum. প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিনের বক্তব্য আমরা সরাসরি শুনছিলাম। বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে বৈঠকের পর একথা জানান ডক্টর খলিলুর রহমান। এই বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠকে উভয় পক্ষ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মতবিনিময় করেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় উন্নয়নে সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হতে প্রস্তুত রয়েছে চীন। এ সময় তিনি বাংলাদেশকে সব ধরনের সহায়তা ও সমর্থন দেওয়ার আশ্বাস দেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীনকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করেন। নতুন সরকার দেশটির সাথে সম্পর্ক অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর চীনে এটি তার প্রথম সরকারি সফর। অন্তর্বর্তী সরকারের আমলে স্থবির হয়ে পড়া সম্পর্কে বাংলাদেশ ভারতের সম্পর্কে গতি আনতে চায় নয়াদিল্লি। ভারত সফররত বাংলাদেশের সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এই মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ তার অগ্রাধিকার ঠিক করলে আলোচনায় বসতে আগ্রহের কথাও জানান তিনি। আরও বলেন, ভারত চায় না বাংলাদেশের সাথে তৃতীয় কোনো দেশের নেতিবাচক সম্পর্কের প্রভাব ঢাকা দিল্লির ওপর পড়ুক। এ সময় বাংলাদেশ ভারতের বিভিন্ন ইস্যুর পাশাপাশি তিস্তার পানি বন্টন, গঙ্গা চুক্তির নবায়ন, শেখ হাসিনার প্রত্যাবাসন, পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভিসা সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। এ সময় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিষাক্ত সাপ ও কুমির ছাড়ার খবরের সত্য নয় বলেও জানান বিক্রম মিশ্রি। ইউনিসেফ আয়োজিত শিক্ষা বিষয়ক গবেষণা উপস্থাপন অনুষ্ঠানে দর্শক আমরা আরো একবার যুক্ত হতে চাই। সেখানে এই মুহূর্তে কথা বলছেন শিক্ষামন্ত্রী আনম এনামুল হক মিলন। Or we all know about it. The ministerials, peoples, the executives, they're sitting in front of me. Everybody knows our problem. Are we? Say yes or no. Do you know our problem? How do we address our problem? That's the main question. My colleague, Dr. Mahathir Amin, the advisor, he mentioned very clearly the government has an agenda to improve quality of education and the teachers' quality. And we have to go on that direction. We don't have any choice to leave it. Well, the idea came from our Honorable Prime Minister, Learning with Happiness. It's a very good program, and we're doing it. Government are privileged to invest as much as we could. The PDP program 5, we have how many thousands dollars programs? Can you explain to me? 51,000 BDT crore. So previously 4, we spent how much money? 32,000 money. After spending 32,000 crores of Taka spending in this department of primary education, this is the findings we are getting right now. Who's going to give this answer to us? Is there any way anybody can say? Government, they are investing money. Well,
investment in education is the highest prioritized, as our advisor mentioned. Our Honorable Prime Minister said he could raise up the GDP investment in the education sector as much as 5. But UNESCO Commission suggested us to go up to 6. The previous শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের বক্তব্য আমরা সরাসরি শুনছিলাম। দর্শক এই নিয়ে জানবো সবশেষ তথ্য। কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, এই হত্যার ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা, পুলিশ কি বলছে? আর যার কথা আমরা শুনছিলাম গুলিবিদ্ধ বুদ্ধদেব বেরা, তার কি অবস্থা জানতে চাই। পাশাপাশি বুধবার রাজ্যের অনেক স্থানে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজকে সকাল থেকে কেমন দেখছেন পরিস্থিতি? বুদ্ধদেব বেরা তিনি এখনো কিন্তু সংকটে আছেন, তার প্রাণ এখনো পর্যন্ত সংকট কাটেনি। অন্যদিকে এই যে ঘটনা, সেই ঘটনা ছাড়াও অন্যান্য যে সমস্ত মৃত্যুর ঘটনা ঘটেছে, সমস্ত মৃত্যুর ঘটনা সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশের। এবং এই ঘটনার পর থেকে আমরা যদি দেখি যে গত 24 ঘন্টায় 2টো খুন, এবং যার ভিতরে আছে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। এবং এই যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, সেই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক এমন একজন চন্দ্রনাথ রথ, যিনি কিন্তু ভবানীপুর এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয়ের মুখ্য ভূমিকা নিয়েছিলেন। এবং শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অধিকাংশ কর্মকাণ্ড কিন্তু তিনি সামলাতেন। স্বাভাবিক কারণে এই মৃত্যু কিন্তু একটা ক্ষতি এবং বিপর্যয় শুভেন্দু অধিকারীর জন্য। পাশাপাশি বিজেপি নেতৃত্ব তৃণমূলকে দায়ী করা হয়েছে। এবং অন্যান্য যে সমস্ত ঘটনা ঘটেছে গত 24 ঘন্টায়, যার ভিতরে কোথাও কিন্তু মসজিদে বিজেপির পতাকা লাগানো হয়েছে, কোথাও আবার মূর্তি ভাঙা হয়েছে প্রতিমার। তো এরকম একাধিক ঘটনা ঘটেছে, কোথাও দোকান ভাঙচুর করা হয়েছে, তৃণমূল বিজেপি সংঘর্ষ হচ্ছে বিভিন্ন জায়গায়। এই পরিস্থিতির পর যখন সন্ধ্যাবেলায় পরপর 2টো খুন হয়, তখন কিন্তু সকালের পর থেকে দেখা যায় যে থমথমে রাজ্যের অধিকাংশ বেসরকারি স্কুল তারা ছুটি ঘোষণা করেছে। এবং দোকানপাট দেরিতে খুলেছে। যে সকালবেলার যে আনাজ বাজার, তরি তরকারি থেকে শুরু করে মাছ মাংস, সেগুলো কিন্তু ছিল সংখ্যায় কম এবং ক্রেতাদের ভিড় বাজারে দেখা যায়নি। যদিও রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার শাসক এবং পুলিশ তারা বলেছে যে কোনো রাজনৈতিক রং দেখা হবে না। বিজেপি ক্ষমতায় জিতলেও বিজেপি যদি কোথাও হামলা করে এবং তারা যদি দুষ্কর্ম করে, তাদেরও যেমন গ্রেপ্তার করা হবে, তেমনি যারা অন্য আর কি বিরোধী রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশ্যে কিন্তু একই আর কি বার্তা দিয়েছে। তো স্বাভাবিকভাবে এখন সত্যজিৎ, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে যে এরকম আশ্বাস পাওয়া গেছে যে সহিংসতা হলে দলমত নির্বিশেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনি খবরাখবর রাখছেন নিশ্চয়ই, আমরা পরবর্তীতে আবারও জানবো। দর্শক, সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী কলকাতা থেকে যুক্ত ছিলেন এতক্ষণ। সারা দেশে ভয়াবহ হয়ে উঠেছে হামের প্রকোপ। প্রতিদিনই মারা যাচ্ছে শিশু। দেশে হাম ও হামের উপসর্গে গত 24 ঘন্টায় আরো 7 শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর হাম পরিস্থিতির আরো খবর জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন হোসাইন। মামুন, শিশু হাসপাতালে আজকের পরিস্থিতি কেমন এবং এই অবস্থা মোকাবেলায় কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা? অদিতি, আমি এই মুহূর্তে আছি ডিএনসিসি মহাখালীতে, যে ডিএনসিসি হসপিটাল রয়েছে, অর্থাৎ এখানে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে দেশে, সেটার কিন্তু এখানে চিত্র দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে হামের প্রকোপের যে চিত্র সেটি কতটা ভয়াবহ আকার ধারণ করছে। হামে কিন্তু প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি যে 7-8 জন বা এরকম করে শিশু মারা যাচ্ছে এবং সংক্রামকের হারটাও কিন্তু অনেক বেশি। আমরা এখানে যারা বাচ্চাদের অভিভাবক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বেশিরভাগই আমাদেরকে যেটি জানিয়েছে, তারা কিন্তু হামের টিকা এখনো দেয়নি এবং যখন তারা হামের টিকা দেওয়ার কথা জানতে পেরেছেন এবং দেওয়ার কথা ভেবেছে, তখন আসলে তাদের বাচ্চাদের কিন্তু জ্বর, ঠান্ডা এবং পাতলা পায়খানা সহ বিভিন্ন রকমের রোগ দেখা দেওয়ার কারণে কিন্তু তারা টিকা দিতে পারেনি। আমি একজনের সাথে কথা বলতে চাই যে আপনার বাচ্চার অবস্থা কেমন ছিল? জি, আমার বাচ্চার অবস্থা ছিল, আমার বাচ্চার প্রথমে জ্বর, সর্দি, কাশি এগুলো ছিল, তারপর বমি ছিল। এরপর আমরা হসপিটালে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমার বাচ্চার প্রথমে হাম দেখা দেয় নাই, 2 দিন 3 দিন পরে তার হাম দেখা দিছে। হাম দেখা দেওয়ার পরে তার পুরো শরীর হামে লাল হয়ে গেছে। এরপর আমরা নোয়াখালী
এখন কি অবস্থা আপনার বাচ্চার আগের চেয়ে? এখন না, এখনো আগের চেয়ে ভালো না, এখনো আগের মতোই আছে। তার চোখ টোক ফুলে গেছে, লাল হয়ে গেছে পুরা শরীরে, হাম এখনো পুরোপুরি সুস্থ হয়নি, একটু ইমপ্রুভ দেখা দিতেছে আগের চেয়ে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন এখান থেকে কিন্তু অনেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ডক্টররা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সঠিক চিকিৎসা এবং ভালোভাবে যদি তারা এটা পরিচর্যা করে বা দেখাশোনা করে সেক্ষেত্রে এইটা কমে যাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মামুন, আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম আমরা হামের খবর এবং রোগীর স্বজনের কথাও আমরা শুনছিলাম। দর্শক সহকর্মী মামুন হোসাইন যুক্ত ছিলেন এতক্ষণ। বৃষ্টি কমে যাওয়ায় সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা সহ বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করলেও হাওরে বেড়েছে জলাবদ্ধতা। ভেসে থাকা ধান কাটার চেষ্টা চালালেও শ্রমিক সংকটে বিড়ম্বনায় চাষিরা। হাওরে ধান কাটার সবশেষ পরিস্থিতি জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, হাওরের ধান কাটতে কৃষকরা কি বিড়ম্বনায় পড়ছেন, কি পদক্ষেপ নিচ্ছেন, শ্রমিক সংকট এবং সরকারিভাবে ধান বিক্রি নিয়ে কি বলছেন তারা? অদিতি, ধন্যবাদ। দেখুন, আমরা যদি কিছুটা স্বস্তির খবর হাওড় অঞ্চলের জানাই যে গত 4 দিন যাবত রোদের দেখা মিলেছে, রাতে বৃষ্টি হলেও দিনে বৃষ্টি হচ্ছে না এবং এর ফলে নদীতে পানি কমছে। সুরমা নদীতে আজও 5 সেন্টিমিটার পানি কমেছে। এই যে পানি কমার কারণে কিন্তু কৃষকদের মধ্যে স্বস্তি রয়েছে। আমি যদি জানানোর চেষ্টা করি, এখনো পর্যন্ত হাওরের যে ডুবন্ত ধান আছে সেগুলো কাটার চেষ্টা করছেন কৃষকরা, কিন্তু পানি বেশি থাকায় অনেকেই কিন্তু এটি আশা ছেড়ে দিয়েছেন। আরেকটি কথা যদি বলি যে পানির এই যে বৈরী আবহাওয়ার কারণে এতদিন ধান শুকাতে পারেননি কৃষকরা, এখন কিন্তু খলায় খলায় আসলে এই ধানের শুকানোর জন্য চেষ্টা চলছে। কিষানীরা ব্যস্ত সময় পার করছেন। পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হচ্ছে আগামী আরো 48 ঘন্টা উজানে বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নদীর পানি কমতে শুরু করলেও স্থিতিশীল অবস্থায় থাকবে, বাঁধে চাপ সৃষ্টি হতে পারে। কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে এখন পর্যন্ত সুনামগঞ্জে প্রায় 75 ভাগ ধান কাটা হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে মাঠে এখনো ধান পড়ে আছে এবং হাওরে ধান কাটতে পারছেন না কৃষকরা। শ্রমিক সংকট রয়েছে, পানির মধ্যে ধান কাটা যাচ্ছে না। তো এই ছিল সুনামগঞ্জের আসলে ধান কাটা এবং ধান শুকানো নিয়ে সর্বশেষ জেনে নিচ্ছিলাম আপনার কাছ থেকে হাওরের ধান কাটার খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী শহীদ নূর আহমেদ যুক্ত ছিলেন এতক্ষণ। বগুড়ায় বাণিজ্যিকভাবে বিমানবন্দর চালু করার জন্য সরেজমিন পরিদর্শনে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়াও আছেন বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, সেখানকার খবর জানাবেন। বিমানবন্দর পরিদর্শনে এসে কর্মকর্তারা কি বলছেন? জি অদিতি, আপনাকে ধন্যবাদ। বিমান বাহিনীর কর্মকর্তা এবং বেসরকারি বিমান পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারা কিন্তু সকাল 11টার দিকে বগুড়ার এই বিমানবন্দরে তারা এসে পৌঁছান একটি বিশেষ ফ্লাইটে এবং তারা ইতোমধ্যে বিমানবন্দরে এসে তারা কিন্তু ভিতরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে তারা কথা বলছেন এবং পাশাপাশি এখানকার এই বিমান আন্তর্জাতিক মানের বিমানবন্দর তৈরি করার জন্য কি কি প্রয়োজন সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন। আর কিছুক্ষণ পরেই তারা সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং কবে নাগাদ এটি বাণিজ্যিকভাবে চালু করা যাবে এবং তার জন্য কি প্রয়োজন রয়েছে এই বিষয়গুলো হয়তোবা তারা তাদের বক্তব্যে উঠে আসবে। আর এই বিমানবন্দর চালু হলে বগুড়া সহ উত্তর অঞ্চলের মানুষের উন্নয়নের যে বাধা, সে বাধা কেটে যাবে এবং বগুড়া যে কৃষি পণ্য উৎপাদন হয় সেই পণ্য কিন্তু সরাসরি ঢাকায় পৌঁছে যাবে বগুড়া থেকে এবং এর মধ্য দিয়েই মূলত বগুড়ার মানুষের দীর্ঘদিনের যে চাওয়া বিমানবন্দর চালু করা, সেই বিমানবন্দর চালুর কর্মকাণ্ড কিন্তু আজকের এই সফরের মধ্য দিয়ে হবে এমনটি আশা করছেন। সাইদ, আপনার কাছ থেকে আমরা এখনকার খবর জানছিলাম এবং এই বিষয়ে পরবর্তী কি তথ্য যুক্ত হয় তা নিশ্চয়ই আমরা জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। বগুড়া থেকে সহকর্মী আবু সাইদ যুক্ত ছিলেন এতক্ষণ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও ভিসা জটিলতায় সারা বিশ্বের শ্রম বাজারে
অনিশ্চয়তা তৈরি হলেও বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে ধস নামেনি। চলতি বছরের প্রথম 4 মাসে শুধু বৃহত্তর চট্টগ্রাম থেকে বিশ্বের বিভিন্ন দেশে কাজে গেছেন ৭৪,০০০-এর বেশি কর্মী। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রচলিত বাজার হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও কুয়েতে কিছুটা ধীরগতি দেখা দিলেও বিকল্প হিসাবে মালয়েশিয়া, ইতালি, রোমানিয়া, সিঙ্গাপুর ও পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে নতুন সুযোগ তৈরি হয়েছে। ফলে সামগ্রিক রপ্তানির প্রবাহ সচল রয়েছে। একসময় দেশের জনশক্তি রপ্তানির শীর্ষ অঞ্চল ছিল চট্টগ্রাম, তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই চিত্র বদলে গেছে। পরিসংখ্যানে এখন এগিয়ে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া। চলতি বছরের প্রথম 4 মাসে কুমিল্লা থেকে বিদেশে গেছেন 20,907 জন, আর ব্রাহ্মণবাড়িয়া থেকে 13,753 জন। 9,000-এর বেশি কর্মী পাঠিয়ে তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম। আমাদের চট্টগ্রাম থেকে আমাদের হলো ইন্ডিভিজুয়াল ভিসা, সেটা আমরা 7টা দেশের জন্য আমাদের চট্টগ্রাম থেকে আমরা সেই ম্যান পাওয়ারটা করার অনুমতি আমাদের আছে। বিদেশগামী কর্মীদের মধ্যে এখন সচেতনতা বেড়েছে। অনেকেই বিএমইটি নিবন্ধন, ভিসা যাচাই, চুক্তিপত্র নিশ্চিতকরণ এবং ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের দিকে গুরুত্ব দিচ্ছেন। প্রতারণা এড়াতে সরকারি প্রশিক্ষণ কার্যক্রমও জোরদার করা হয়েছে। আমরা বিদেশে যাচ্ছি, আমাদের কাজের কোনো কিছু না জানার তথ্য থাকলে এগুলো আমাদেরকে শেখাচ্ছে। এয়ারপোর্টে কিছু নিয়ম আছে, ওগুলো শিখতে পারলাম, এবং বিদেশের কিছু নিয়ম আছে, ওগুলো শিখতে পারলাম। আমি সবকিছু জেনে শুনে এখান থেকে বাংলাদেশ থেকে কাতার যাব। বিশেষজ্ঞরা বলছেন, জনশক্তি রপ্তানি ব্যুরোর তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের ভিসা জটিলতার কারণে জনশক্তি রপ্তানি কমে গেছে। কূটনৈতিকভাবে সমাধান করা গেলে যেমন জনশক্তি রপ্তানি বাড়বে, তেমনি রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে। কূটনৈতিক পর্যায়ে সরকার পক্ষ থেকে যদি ওইসব দেশে কূটনৈতিকভাবে যোগাযোগ করে ভিসা ইস্যুয়েন্সটা কনফার্ম করতে পারে, তাহলে আবার জনশক্তিটা আগের মতো আসবে। অনেকেই সমস্যা ফেস করে, তারা অনেক তথ্য জানে না এবং না জেনে অনেক ভূমিকা পালন করতে পারে না। যারা গ্রামের থেকে উঠে আসে তারা অনেক কিছু বুঝে না, জানে না, তাদেরকে এই তথ্যগুলি আমরা শেয়ার করি। চলতি অর্থ বছরের জুলাই থেকে মে মাসের শুরু পর্যন্ত দেশে এসেছে প্রায় $2,964 কোটি, যার মধ্যে এক মাসে সর্বোচ্চ $375 কোটি এসেছে। নূর তাজমিন নীর, 71। 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উদযাপনে কুষ্টিয়ার শিলাইদহ ঠাকুরবাড়িতে শুক্রবার থেকে শুরু হচ্ছে 3 দিনের উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসন এই আয়োজন করছে। এরই মধ্যে সব আয়োজন শেষ করেছেন আয়োজকরা। শাহিন আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। সবুজে ঘেরা মনোরম পরিবেশ, জমিদারি আর ব্যবসার কারণে বারবার কুষ্টিয়ার এই কুঠিবাড়িতে আসতেন রবি ঠাকুর। নৈসর্গিক বাংলার শিলাইদহে কেটেছে কবির জীবনের একান্ত সময়। কুঠিবাড়িতে সংরক্ষিত আছে সেই অমূল্য স্মৃতি। এখানেই নানা আয়োজনে উদযাপন করা হবে 165তম রবীন্দ্র জয়ন্তী। জাতীয়ভাবে জয়ন্তী উদযাপনে নেওয়া হয়েছে 3 দিনের আয়োজন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একদিকে বাঁশ কাঠ দিয়ে চলছে মঞ্চ তৈরি, অন্যদিকে রং তুলির শেষ আঁচড়ে কুঠিবাড়ি হয়ে উঠছে ঝকঝকে তকতকে। আলোচনা সভা ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মঞ্চ প্রস্তুতির কাজও শেষ পর্যায়ে। প্যান্ডেল আছে, স্টেজ আছে, তারপর আপনার রোডে কিছু গেট আছে, লাইটিং এর কাজ করছে এবং প্লাস প্যান্ডেল স্টেজ সম্পূর্ণ কাজে আমরা করছি। বিভিন্ন ধরনের যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলো আমরা ঠিক করতেছি। যে কুঠিবাড়ি রবীন্দ্রনাথকে পূর্ণতা দিয়েছে, সেখানে এবারের আয়োজনকে ঘিরে উচ্ছ্বাসে রবীন্দ্রপ্রেমীরা। তবে প্রবীণ ভক্তরা বলছেন, বর্তমান সময়ে রবীন্দ্র ও লালন ভিত্তিক অনুষ্ঠানগুলোতে রাজনৈতিক প্রভাব পাচ্ছে, যা সাংস্কৃতিক চর্চার জন্য শুভ নয়। জন্মবার্ষিকী উদযাপনের জন্য এই মাটিতে বারবার ফিরে আসি, যাতে তার সৃষ্টিকর্মগুলো থেকে আমরা বাস্তব জীবনে অনেক প্রতিফলন ঘটাতে পারি। কবিতা লেখার একটা মন থেকে আশ্বাস জাগছে যে হ্যাঁ, কবিতা আমিও লিখতে পারবো। বইয়ে পত্রে পড়ে থাকি, সে না, সব প্র্যাকটিক্যালি দেখে যাবে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য অনেক কবিতা, গান, অনেক কিছুই রেখে গেছেন। মধ্যবিত্ত বাঙালিদের, হিন্দু মুসলমানদের একমাত্র আলোকবর্তিকা হচ্ছে রবীন্দ্রনাথ, যার হাতের প্রদীপের শিখায় আমরা পথ চলি। রবীন্দ্রনাথ ঠাকুর ইনি বাংলা ভাষাকে বিশ্বের দরবারে উনি পরিচয় করিয়েছিলেন বা
আমরা গর্ব করি সেটাকে নিয়ে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় 3 দিনব্যাপী জাতীয় এই অনুষ্ঠানের আয়োজন করছে জেলা প্রশাসন। আগত দর্শনার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা এবং টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এখানে। এছাড়াও তাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সম্পূর্ণ ক্যাম্পাসে সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবেন। কবির স্মৃতিকে ধরে রাখতে দর্শনার্থীদের সুযোগ সুবিধা সৃষ্টির পাশাপাশি কুঠিবাড়িকে হিসেবে গড়ে তোলার দাবি কুষ্টিয়াবাসীর। মনিরা কাজুরি, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।